আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা রাজনীতি নিয়ে চিন্তিত বা রাজনীতির ব্যাপারে যাদের আগ্রহ আছে কিংবা বাংলাদেশের সার্বিক বিষয়গুলো নিয়ে আপনারা যারা একটু চিন্তা ভাবনা করেন, তারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সম্ভবত রাজনীতির যে গতি এবং পথ এটি স্বাভাবিকভাবে চলছে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু শুনশান। পুলিশের নিয়োগ বদলে চলছে, পার্লামেন্টের অধিবেশন শেষ হলো, প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকা সিলেটে গেলেন খাল কাটার জন্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তিনি মাথায় ছাতি হাতে প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। সেখান থেকে বের হয়ে তিনি সার্কিট হাউসে গেলেন। সার্কিট হাউসে বারান্দায় দাঁড়িয়ে তিনি বৃষ্টি স্নাত সিলেট দেখলেন এবং সুরমা নদীর তীরের অপরূপ দৃশ্য সস্ত্রীক দেখলেন। সেই ছবি আমরা দেখলাম। এর বাইরে তিনি যখন খাল কাটতে যাচ্ছিলেন, সেই কোদালের শক্ত হাত, শ্রমিকের মতো একেবারে শক্ত হাতে তিনি সেই মাটি কাটছিলেন। আর এটাকে একটা উৎসব। মাটি কাটা কিন্তু একটা ভীষণ রকম উৎসবের কাজ। যারা কেটেছেন তারা বলতে পারবেন। আমরা গ্রাম অঞ্চলে কি হতো, এরকম যেটাকে বলা হতো ব্যাগার খাটানো। অনেক সময় কাজকর্ম থাকতো না। গ্রামের মাতব্বর সাহেব গ্রামের লোকজনদেরকে বলতেন যে, "আসো আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা কাজ করি।" কখনো পুকুর কাটা হতো, কখনো রাস্তা খনন করা হতো। মাতব্বর সাহেব বা মাতুব্বর সাহেব তিনি হালকা অনেক সময় তার মানে অবস্থা অনুযায়ী সঙ্গতিপূর্ণ লোক হলে একটা ছাগল জবাই করে সবাইকে খাওয়াতেন, শ্রমিকদেরকে খাওয়াতেন, অথবা অনেক সময় শুধু খিচুড়ি খাওয়াতেন। তো এতেই মানুষ কাজ করে দিয়ে যেত এবং আমরা যখন ছোট বাচ্চা ছেলে ছিলাম আমরাও এরকম কাজ করতাম। ভীষণ রকম মজা লাগতো। মাটি কাটা একটা অন্যরকম একটা ভাবসাব। আমার নির্বাচনী এলাকাতে যখন আমি এমপি হলাম তখন একটা বিরাট সিডর হলো। সিডরে বেশ কয়েকটি বাঁধ, মানে একেবারে খুব সেনসিটিভ জায়গাতে অনেকগুলো বাঁধ ভেঙে গেল। এবং সেটা যদি আমি সরকারি কর্মের উপর নির্ভর করতাম, তাহলে হয়তো দেখা গেল যে ১ বছর ১.৫ বছরে সে বাঁধ নির্মিত হতো কিনা পানি উন্নয়ন বোর্ডের টাকায়, এটা বলা যাচ্ছিল না। কিন্তু আমি জনগণকে আহ্বান করলাম যে, আসেন আমরা নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটা করি। তো ওই সময়টাতে পটুয়াখালীতে যিনি ডিসি সাহেব ছিলেন মিস্টার রিয়াজ, তিনি খুব খুশি হলেন আমার এই উদ্যোগে এবং তিনি বললেন যে, ঠিক আছে, শ্রমিকদেরকে খাওয়ানোর জন্য তার যে ফান্ড আছে, জিআর ফান্ড আছে, সেখান থেকে তিনি চাল দিবেন। সেই চাল দিয়ে খিচুড়ি রান্না হবে। হাজার হাজার মানুষ, সেই ১০ থেকে ১৫,০০০ মানুষ রাস্তায় নেমে গেল। ডিসি সাহেব এলেন এবং ওখানে একজন সামরিক কর্মকর্তা ছিলেন কর্নেল শাহাদাত, তিনিও এলেন এবং সেই জনগণের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মধ্যে আমরা সবাই সেই মাটি কাটায় অংশ নিলাম। ডিসি সাহেব নামেননি, কিন্তু আমাকে পাবলিক আর ছাড়ল না, আমাকে টেনে টেনে একদম সে নামিয়ে দিল। নামিয়ে তারা সেই মাটি কাটলো, কেটে আবার আমার মাথায় সেই মাটির যেটাকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ওড়া বা ঝাঁকা, সেটা তুলে দিল। তারপর তারা ছবি তুললো, হই হুল্লোড় করলো এবং বিকেলবেলার মধ্যে রাস্তাঘাট নির্মিত হয়ে গেল। তো এরকম একটা স্বেচ্ছাশ্রমের একটা আলাদা আনন্দ আছে। জিয়াউর রহমান সাহেবের খাল কাটা আমি দেখেছি। আমি তখন সদরপুরে, সেই সদরপুরে তিনি যখন খাল কাটতে এলেন, হাজার হাজার মানুষ সেই খাল কাটাতে অংশগ্রহণ করলো এবং এটা একটা উৎসব ছিল, কিন্তু খাল আসলে কাটা হয়নি। সদরপুরে যেটাকে আমরা গাং বলি, পদ্মা নদী থেকে শুরু করে এটি সেই পিয়াজখালী হয়ে সদরপুর হয়ে একবার হাটকৃষ্ণপুর পর্যন্ত চলে গেছে। একটা সময় এখান দিয়ে স্টিমার চলতো। তো ওই যে গাং বা নদী, সেটা বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে যায়, শীতকালে একেবারে কিছুই থাকে না, সেটা খনন করার উদ্যোগ নেওয়া হলো। তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে যায়, আনন্দ করে, ফুর্তি করে। প্রেসিডেন্টকে খুশি করার জন্য হয়তো দেখা গেল যে কোদাল নিয়ে আসে, ঘণ্টাখানেক খাল কাটে, এরপর ওটা আরও পরবর্তীতে বর্ষাকালে নদীর তীর ভেঙে আরও তছনছ হয়ে যায়। তো এরকম অন্যান্য এলাকাতে তার কোন খাল দিয়ে কতটা পানি প্রবাহিত হয়েছে, কোন খালের অস্তিত্ব কোন পর্যায়ে আছে, আই ডোন্ট নো, কিন্তু এখন আবার সেই খাল কাটার উন্মাদনা শুরু হয়েছে এবং অনেক জায়গাতে এটা নিয়ে যে নেতিবাচক ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। দেখা গেল যে খাল কাটতে হবে, প্রধানমন্ত্রী খাল কাটতে হবে।
তো খাল কাটার জন্য কি করতে হবে? খালের পাড়ে যত বাড়ি আছে ভাঙতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে খাল কাটতে হবে। খাল কাটার জন্য দেখা গেল যে ব্যক্তিগত জমি, ওর মধ্যে পাবলিকের জমি, সাধারণ গরিব মানুষের জমি কয়েকটা ইন্টারনেটে দেখলাম। সেই জমির মধ্য থেকে সেই খালকে তার নাম করে ওখানকার যে টপ সয়েল মাটি নিয়ে সেই এক্সকেভেটর দিয়ে মাটি তুলে শত শত হাজার হাজার ট্রাক সেই মাটি নিয়ে ইটভাটাগুলোতে তারা বিক্রি করে দিচ্ছে। মানে একটা বদমাইশ জাতি, আপনি এখানে ইচ্ছা করলে ভালো কাজ সবাইকে দ্বারা ইন জেনারেল করতে পারেন না। উইদাউট সিস্টেমে আমাদের জাতি আসলে অ্যাক্ট করে না। এরকম আমরা দেখছি যে প্রধানমন্ত্রী এই কাজ করছেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী থানায় যাচ্ছেন, অদরণে সারপ্রাইজ ভিজিট করছেন। তিনি বলে দিয়েছেন যে থানায় কোনো রকম দালাল যেন না থাকে। তো তার সেই কথা ইথারে হারিয়ে যাবে না, মানে থানা দালাল মুক্ত হবে, এটা পরের বিষয়। মূল ব্যাপার হলো আমাদের যে পুলিশিং সিস্টেম, সেই পুলিশিং সিস্টেমটাতেই আসলে দালালটা অপরিহার্য হয়ে পড়েছে। দালাল ছাড়া আসলে পুলিশ বাঁচতে পারবে না, এটা একেবারে অপরিহার্য। এনিওয়ে আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয়, তিনি অবশেষে সেই যে সারপ্রাইজ ভিজিটে গেছেন, থানাগুলো ভিজিট করছেন, এটা আমাদের দৃশ্যমান। জামাতের আমির তিনি জাপান গেছেন, জাপান ভ্রমণে গেছেন। কী কারণে গেছেন? হয়তো সাংগঠনিক কোনো কর্ম বা জাপান সরকারের সাথে তার কোনো বৈঠক থাকতে পারে। আর জাপান অনেক সময় করে কি, এরকম রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে টার্গেট করে বা নিয়ে ওখানে একটা ফেলোশিপ দেয়, তাদেরকে ঘুরায়, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে। আমারও এরকম একটা সুযোগ হয়েছিল জাপান সরকারের সঙ্গে একটা ফেলোশিপ নিয়ে কাজ করার। তো ওইভাবে ওনাকেও নিতে পারে, ওটাকে বলা হয় মোফা, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। তো সেই মোফা অনেক সময় বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এভাবে রাজনীতিবিদদেরকে টার্গেটেড, যাদেরকে তারা টার্গেট করে তাদেরকে নিয়ে নেয়, সেখানে নিয়ে তাদেরকে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। তো সেই জন্য তিনি সেখানে যেতে পারেন, অথবা দলীয় কর্মকাণ্ড যেতে পারেন, অথবা অন্য ব্যক্তিগত কারণে যেতে পারেন। তার সংগঠনে যারা লোকজন আছেন তারা সিটি কর্পোরেশন নিয়ে ভীষণ রকম ব্যস্ত। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণ্ডগোলটা হয়েছিল শাহবাগ থানাতে, সেটা মোটামুটি নিষ্পত্তি হয়ে গেছে। এর বাইরে প্রাকৃতিক দুর্যোগ দুটো, অতি বৃষ্টির কারণে চট্টগ্রামে ভীষণ রকম যাকে বলা হয় শহর জলাবদ্ধতায় পড়েছে, জলাবদ্ধতার কবলে পড়েছে। আর হাওড় অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসল ম্যাসাকার হয়ে গেছে। এইগুলো দৃশ্যমান। কিন্তু এর বাইরে কি হয়েছে? এর বাইরে আমরা ভারতের যে ভিসা যে বন্ধ আছে, ভারত কথা বলেছে বা আশ্বাস দিয়েছে এই ভিসা খুব দ্রুত চালু হবে, সার্বজনীনভাবে মানুষ এখন থেকে ভারতের ভিসা নিতে পারবে। এটা হলো জাস্ট একটা আশ্বাস, এবং এই আশ্বাস ইনুজ্জামানের আমলে হয়েছিল। কিন্তু পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে করে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক বা বিএনপির সম্পর্ক, এই সম্পর্কটি মনে হচ্ছে না যে খুব ভালো পর্যায়ে যাবে। বরং এটি ইনুজ্জামানের মতোই অনেকটা বুমেরাঙের দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হলো বিএনপির একটা টিম, বেশ বড়সড় টিম, আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, নীলুফার চৌধুরী মনি থেকে শুরু করে আরও অনেকে, তারা চীন সফর করে এলেন। আমারও এরকম এমপি থাকাকালীন অবস্থায় চীন সফরে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং চীনের যারা কর্তা ব্যক্তি তারা কেন দাওয়াত দেয়, কী করে, এই বিষয়গুলো যতটুকু জানার চেষ্টা করেছি ওই সময়টাতে, যতটুকু বুঝেছি, তাতে মনে হচ্ছে যে চীন বাংলাদেশের ব্যাপারে আস্থা স্থাপন করতে পারছে না। অন্যদিকে আমেরিকা যেটা হচ্ছে, আমেরিকা বাংলাদেশের সঙ্গে যে একটা চুক্তি করেছে, সেই চুক্তির অনেকগুলো ধারা আছে। সেই ধারার একটি অংশ, মানে বিমান কিনতে হবে, এটা জাস্ট একটা যাকে বলা হয় আপনি খাবার শুরু করবেন, খাবারের আগে স্যুপ খায়, এরকম একটা স্যুপ, অন্থন দিয়ে স্যুপ খাচ্ছেন এরকম। কিন্তু মূল যে বিষয়টি আছে সেই বিষয়টি হলো এই চুক্তি সুদূর প্রসারী। এর একটা সামরিক অংশ আছে, এর একটা বেসামরিক অংশ আছে, এর একটা অ্যালাইনমেন্ট আছে, এর এগেনস্টে বার্মা অ্যাক্ট আছে, এর বিপরীতে সেন্ট মার্টিন আছে। সেখান থেকে অস্ত্র, গোলা বারুদ, কৃষিপণ্য, তারপরে শেষে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছু সেখান থেকে আমদানি করতে হবে, এবং আগামী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে $15 বিলিয়ন
বোঝার চেষ্টা করুন। $15 বিলিয়ন। এর মধ্যে আমরা মাত্র $3.5 বিলিয়ন মানে চুক্তি করেছি। তাহলে $3.5 বিলিয়ন চুক্তি করেছি। এর বাইরে আরও আমাদেরকে $11.5 বিলিয়ন আমদানি করতে হবে, এবং যে জিনিসগুলো আমদানি করতে হবে সেই জিনিসগুলো কৃষিপণ্য, এবং তাদের যে সকল কৃষিপণ্য পৃথিবীর যে কোনো দেশে এসছে এগুলো দামি এবং এগুলো হাইব্রিড, শরীরের জন্য এগুলো ভালো না। আমেরিকান যারা লোকজন আপনি দেখেন, একটা বিরাট বিরাট মোটা তাজা গাম্বুস টাইপের লোক, গায়ের চামড়াগুলো নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ এই চামড়াগুলো আপনি আমেরিকানদের যে চামড়া আপনি দেখবেন যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। আপনি ছবিতে যত কাছাকাছি দেখেন, যত সুন্দর দেখেন, কাছাকাছি আপনি দেখবেন যে তারা যদি আপনার সামনে বসে, মেয়েরা বলেন ছেলেরা বলেন প্যান্টি পরে বলেন, আপনি তার দেবেন, তাদের স্কিন দেখে আপনি হ্যাপি হবেন না, আনহ্যাপি হবেন। চীনের যেমন মেয়েদের বা ছেলেদের যে গায়ের রঙটা অনেক সুন্দর, ঠিক আমেরিকানদের ওইরকম না। ওদের ওই আবহাওয়া, প্রকৃতি, খাদ্য অভ্যাস, তো এইগুলোর কারণে তাদের আসলে ওরকম চেহারা সুরত নষ্ট হয়ে যায়। তো সেই খাবারগুলো আমাদের দেশে এখন তারা দেবে, সেটা সয়াবিন হোক, সূর্যমুখী তেল হোক, ওদের খেজুর হোক, ওদের পেট্রোলিয়াম হোক, তারা এই জিনিসগুলো দেবে এবং আনতে হবে। এবং এগুলো নিয়ে সরকারের উপর একটা নিদারুণ চাপ তৈরি করা হচ্ছে। সরকার এই কথাগুলো যদি না শুনে, তাহলে পর্দার আড়ালে নানা রকম খেলাধুলা হবে। তো এই জিনিসগুলো মোটামুটি পর্দার আড়ালে চলছে, ভীষণ রকম চলছে। এবং এর ফলে কি হলো, আগামী দিনগুলোতে রাজনীতির যে হিসাব রয়েছে, পরিণতি রয়েছে, এগুলো সম্পূর্ণ পাল্টে যাবে। কেন পাল্টে যাবে? এরকম 5টি কারণ আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত হলো যে এই অঞ্চলে ভারত কোনো অবস্থাতেই অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্ব এবং সম্পর্ক, এটা মানবে না। আচ্ছা, না মানলে তারা কি করবে? তারা কি আমাদের আক্রমণ করবে? না, তারা তাদের যে সফট পাওয়ারগুলো রয়েছে সেই সফট পাওয়ার দিয়ে সরকারকে রীতিমতো দৌড়ের উপর রাখবে। আপনি দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু যে সরকার, সেই সরকার সবচেয়ে ভালো করার কথা। পশ্চিমা দুনিয়ার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তার সঙ্গে যারা যারা ছিলেন মোরলেস, এদের যোগ্যতা নিয়ে আপনার কোনো রকম অভিযোগ নেই। এরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। কিন্তু কেবলমাত্র ভারতের যে সফট পাওয়ার, সেই সফট পাওয়ারের কারণে ব্যবসায়ী, সংবাদপত্র, বুদ্ধিজীবী এবং ভারতের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, তারা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য এবং সহযোগিতা করেনি। এবং গ্লোবাল ইকোনমিতে ভারতের যে সকল প্রভাবশালী লোক রয়েছে, যত বিখ্যাত বিখ্যাত, সেটা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, এমনকি মার্কিন গভর্নমেন্টও বলেন, এখন ভারতের সরকার তারাই আসলে তাদের যে সিনিয়র সিটিজেন রয়েছেন বা সাকসেসফুল সিটিজেন রয়েছেন, তারাই আসলে ওই জায়গাগুলো নেতৃত্ব দিচ্ছে। এবং সেটা শুধু ভারতে নয়, ইউরোপেও, সেটা শুধু আমেরিকা নয়, ইউরোপেও। তো ইউরোপ এবং আমেরিকাতে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, সমস্ত সরকারি যে বড় বড় জায়গাগুলো তারা নিয়ন্ত্রণ করছে ভারতীয় নাগরিকরা। একইভাবে যদি আপনি মালয়েশিয়া ধরেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই 3টি দেশ, এখানেও ভারতের যে সফট পাওয়ার বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এবং সংবাদপত্রের ক্ষেত্রে, ইন্টেলেকচুয়াল জগতে ভারতের আধিপত্য সীমাহীন। এবং এই আধিপত্য দিয়ে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করতে পারে বা পারবে, সেটা মোকাবেলা করার ক্ষমতা আমেরিকারও নেই, আমাদের তো দূরের কথা, আমেরিকারও নেই। কাজেই এই যে ভারতের সঙ্গে একটা ডিপ্লোম্যাসি গড়ে তোলা এবং তুলতে না পারা, এটা আমার কাছে মনে হচ্ছে 1 নম্বর কারণ। এই সরকারের যে কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দিবে। 2 নম্বর হলো যে চীন, এই সরকারকে চীন প্রলুব্ধ করছে, যেভাবে আওয়ামী লীগকে করতো তারা, যেভাবে শেখ হাসিনাকে করতো। কিন্তু কোনো অবস্থাতেই চীন কখনো কারোর জন্য ঝুঁকি নেয় না। চীন শুধু তার নিজের ব্যবসা বাণিজ্যটা দেখে, নিজের স্বার্থ দেখে, কিন্তু তার যে হার্ড পাওয়ার, সেই হার্ড পাওয়ার যেটা ভারত ব্যবহার করে তার মিত্রদের জন্য বা তার শত্রুদের জন্য, আমেরিকা ব্যবহার করে, কিন্তু চীন এখন পর্যন্ত তার কোনো হার্ড পাওয়ার, সামরিক শক্তি কোনো মিত্রের জন্য আজ অবধি ব্যবহার করেনি, এমনকি ইরানের জন্য। ইরানের সাথে তার যে সম্পর্ক আনবিলিভেবল। এবং সে
তার যে এই মুহূর্তে সামরিক শক্তি সে যদি চায় যে তাইওয়ান দখল করবে, ইটস এ ম্যাটার অফ 1 আওয়ার, ১ ঘন্টা লাগবে তার। কিন্তু সে এখনো পর্যন্ত হার্ড পাওয়ার ব্যবহার করে কোনো যুদ্ধাবস্থা তৈরি করছে না। ফলে বাংলাদেশের যারা লোকজন আছে, যাদের সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক, এটা অনেকটা পরকীয়ার মতো। আপনার ঘর ভাঙবে, কুলবুদ্ধ আপনার ঘর থেকে আপনাকে বের করবে এবং সময় মতো আপনাকে বিয়ে-থা করবে না। এবং দেখেন শেখ হাসিনার যে পতন, সেই পতন কিন্তু এই যে চীনের যে প্রলোভন, সেই প্রলোভনের কারণে। শেখ হাসিনা যদি একেবারে চোখ বুজে ভারতের সাথে সম্পর্কটা রক্ষা করত, যেভাবে বলতো সেভাবে, তাহলে সে এখনো পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত। ২ নম্বর হলো সে ঘাড় বাঁকা করে যেভাবে আমেরিকার সাথে বাহাদুরি করেছে, এটাও তার জন্য একটা বিরাট কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং শেখ হাসিনার যে কাজগুলো ঠিক সেম কাজগুলো এখন বর্তমান সরকার করছে। এটা হলো ২ নম্বর। ৩ নম্বর হলো যেটা শেখ হাসিনার ছিল না। শেখ হাসিনার ব্যাপারে আমেরিকার একটা যাকে বলা ইতিবাচক ধারণা ছিল এবং আমেরিকা বিভিন্নভাবে তাকে পুশ করার চেষ্টা করেছে, তাকে বাধ্য করার চেষ্টা করেছে, তাকে প্রভাবিত করার চেষ্টা করেছে, কিন্তু তাকে আসলে প্রথম দিকে সরাতে চায়নি। কিন্তু সে যখন খুব একেবারে রেজিস্ট হয়ে গেছে, তখন মার্কিন ডিপ স্টেট থিওরির অনুযায়ী তাকে রেজিম চেঞ্জ করার ব্যাপারে তারা কঠোর হয় এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের আকাশচুম্বী একটা আগ্রহ ছিল এবং তাদের দ্বিতীয় আগ্রহ ছিল জামাতকে নিয়ে, জামাত এবং এনসিপিকে নিয়ে, কিন্তু বিএনপিকে তাদের ধরার মধ্যে ছিল না। তো সেক্ষেত্রে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করলেন, তখন তারেক রহমান সাহেব সামনে চলে এলেন, পর্দার পাদপীঠে চলে এলেন। কিন্তু এতে করে আসলে লাভ হয়নি। এতে করে লাভ হয়নি এই কারণ হলো যে আমেরিকা এমন একটা রাষ্ট্র, তারা যখন কারো ব্যাপারে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেয়, ওটা আজীবন তারা নিতে থাকে। আর কারো ব্যাপারে যদি ইতিবাচক চিন্তা করে, মানে তখন মানে যেকোনো অবস্থাতে তার সঙ্গে তারা থাকে। এরকম একটা ওদের একটা মানে এটা ট্রাম্পকে দিয়ে আপনি বুঝতে পারবেন না। ওদের ফরেন পলিসিটা এরকম। তো সেই ক্ষেত্রে বিএনপি তারেক রহমান সাহেব সম্পর্কে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, তাদের পেন্টাগন, তাদের এফবিআই, মানে এই জায়গাগুলোতে যে দূরত্ব তৈরি হয়েছে, এটা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ফলে কি হলো, আমেরিকা বর্তমান সরকারকে ইউজ করবে, কিন্তু কোনো অবস্থাতেই তাদের উপর নির্ভর করবে না, কোনো অবস্থাতে নির্ভর করবে না। এটি গেল ৩ নম্বর। ৪ নম্বরে যেটা আছে যে সেটা হলো সরকার এই মুহূর্তে বন্ধুহীন। সরকারকে কেউ বিশ্বাস করছে না। নোবডি ইজ বিলিভিং, নাইদার আম জনতা, নাইদার আম আদমি পার্টি, নাইদার আম তারেক, অর নাইদার জামাত। কেউ তাকে বিশ্বাস করছে না। আওয়ামী লীগ এই ভোটের সময় তাদেরকে বিশ্বাস করার চেষ্টা করেছিল। এখন আওয়ামী লীগ জামাতকে বিশ্বাস করবে, এনসিপিকে বিশ্বাস করবে, এমনকি ডক্টর ইউনূসকে বিশ্বাস করবে। কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে একটা আন্ডারহ্যান্ড সমঝোতা হয়েছিল নির্বাচনের আগে, এবং এটা ভারত করে দিয়েছিল। ভারত করে দিয়েছিল বিকজ আমি অনেক যারা সংসদ সদস্য আছেন প্রভাবশালী, তাদের কয়েকজনের সঙ্গে কথা হলো। তো তারা যেটা খোলামেলা বললেন যে তারা তাদের নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থীকে জিতিয়ে নেওয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ তারা দিয়েছিলেন। আমি বললাম কেন? বলে যে দাদারা বলেছেন, ভারত থেকে বলা হয়েছে, তারা এই কাজগুলো করেছে। এখন সেই কাজের যে ফলশ্রুতি, সেই ফলশ্রুতি আওয়ামী লীগও পাচ্ছে না, ভারতও পাচ্ছে না। ফলে ভারতের দাদারা এবং মানে শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ, তারা এই সরকারকে আর বিশ্বাস করবে না এবং বিশ্বাস না করার ফলে রাজপথে আপনি একের পর এক বিপর্যয় দেখতে পাবেন। ৪ নম্বর গেল। ৫ নম্বর হলো অর্থনৈতিক বিপর্যয়। বাস্তবতা হলো যে সরকারের হাতে টাকা নেই, রাষ্ট্রের হাতেও টাকা নেই। আমরা বলতে গেলে বন্ধুহীন। কূটনৈতিক বিশ্বে আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করবে, তারপর আমাদের পাশে এসে দাঁড়াবে। বাংলাদেশও একটা সময় শ্রীলঙ্কাকে $20 লাখ দিয়েছিল, $2 মিলিয়ন। তো সেই $20 লাখ আবার তারা ফেরতও দিয়ে দিয়েছে। কিন্তু আমরা $20 লাখ কোনো একটা দেশ থেকে আনবো, আমাদের বিপদের সময় এরকম দেবে, এরকম কোনো রাষ্ট্র পৃথিবীতে এই মুহূর্তে নেই। সবাই চোখ উল্টিয়ে ফেলবে। কিন্তু এই যে এখন বাজেটারি সাপোর্ট দরকার, এখন সেই সাপোর্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, জাইকা, এডিবি, আইডিবি এই সমস্ত প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হচ্ছে এবং এই সকল প্রতিষ্ঠান যখন আপনি খুব খারাপ অবস্থায় থাকেন, তখন আপনাকে স্কুইজ করতে থাকে,
মসলাতে থাকে এবং আপনার যত রস আছে সেই রসগুলো বের করার চেষ্টা করে। তো সেই দিক থেকে সরকারের যে সামনের যে দিনগুলো, সেই দিনগুলো এই ৫ টি কারণে ভালো যাবে না। আর যখন সরকারের অবস্থা ভালো যাবে না, তখন রাজনীতিতে এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম, অ্যাট এনি কনসিকুয়েন্স অর সিকোয়েন্স। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।